আলুর চপ ফ্রোজেন করার পরে ভাজতে গেলেই খুলে যায়। আর বিদেশে বসে আলুর চপ বানালে সেটা না ওরকম দেশের মতো মজা লাগে না। কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে টিপস ট্রিক্স সহ সব কিছু বলে দিয়েছি, আপনারা পারফেক্ট মজার একটা ফ্রোজেন আলুর চপ বানাতে পারবেন বাসায় বসে, যেটা ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ভাজার পরও টেস্ট পারফেক্ট থাকবে। প্রথমে আমি ওভেনটা অন করে নিচ্ছি, প্রিহিট করে নিচ্ছি ৪৫০ ফারেনহাইট বেকিং অপশনে দিয়ে। এরপরে আলুটা খুলে নেব। আর এই আলুটা আমি স্যামস ক্লাব থেকে কিনছি। যে কোনো ধরনের আপনারা আলু নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের আলু নিতে পারেন। দেশের বাইরের আলুগুলো কিন্তু বাংলাদেশের আলুর মতো স্বাদ হয় না, কিন্তু সেই স্বাদটাও আনা যায় যদি টিপস ট্রিক্স ফলো করা যায়। তো আমি অবশ্যই ওভেনে বেক করে নিব, যেটা আমি পানিতে সিদ্ধ করব না। সিদ্ধ করার পার্টটা ওভেনে বেক করে নিব, তাহলে দেখা যায় পানিটা যখন আমি ডিপ ফ্রিজে রাখবো তখন পানিটা ছাড়বে না। এই পর্যায়ে কিন্তু আমি পানিটা ইউজই করলাম না সিদ্ধ করার জন্য, আলুর ভিতরে কোনো পানি ঢুকলো না। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডা পানিতে আলুটা। এরপরে ছোট ছোট টুকরা করে কেটে নিব যাতে বেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ওয়ালমার্টেও কিন্তু ইয়েলো আলুটা পাওয়া যায়, তা আমি সব আপুদের বলবো রেড কালারের আলুটা থেকে ইয়েলো আলুটা বেস্ট। আর অনেক বড় বড় যে আলুটা থাকে সেটা বেকিংয়ের জন্য বেস্ট, মানে ম্যাশ পটেটো, বেক পটেটো এগুলার জন্য, পটেটো সালাদের জন্য। আর আমাদের দেশি খাবারের জন্য যে কোনো দোকান থেকে বি সাইজের ইয়েলো আলুটা, যেটা দোকানে লেখা থাকে বি সাইজ। এরপরে আমি একটা বেকিং প্যানে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। এরপরে আলুটা ওয়াশ করে সব আলুগুলা দিয়ে দেব, যতটা সম্ভব পানিটা ঝেড়ে। এখানে আমার হালকা পানি ছিল, বাট এটা অসুবিধা নাই, আমি যখন বেক করব তখন ওই হালকা পানিটাও ড্রাই হয়ে যাবে। এরপরে আলুটা বেক করার সময় আমি ১.৫ টিস্পুন পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন। আর এখানে আমার অ্যারাউন্ড ৫ পাউন্ডের মতো আলু ছিল। এরপরে আবারও হালকা একটু অয়েল স্প্রে করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে ফয়েল কাভার দিয়ে আলুটা ওভেনে বেক করতে দিব। আর ফয়েল কাভারটা অবশ্যই দিতে হবে, তাহলে যেটা হবে আলুটা সিদ্ধ হবে কিন্তু ড্রাই, খুব বেশি ড্রাই ভাজা ভাজা হয়ে যাবে না। আমি ওভেনের মিডল শেলফে আলুটা সিদ্ধ করব 45 মিনিট। ৪৫০ ফারেনহাইটে 45 মিনিটে আমার আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে টাইমটা কম বেশি লাগতে পারে, আপনার ওভেন কোয়ালিটির উপর নির্ভর করে, আলুর কোয়ালিটির উপর নির্ভর করে। 45 মিনিট পর আমার আলুগুলি একদম পারফেক্টলি সব সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আর এরকম ধোয়া ওঠা গরম গরম আলুটাই আমি ম্যাশ করে নিচ্ছি। গরম গরম আলুটা ম্যাশ করলে পারফেক্টলি ম্যাশ হয়, স্মুথ হয় নাইসলি। যতটা সম্ভব স্মুথ করা যায় ততক্ষণ পর্যন্ত আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে। এ পর্যায়ে কিন্তু আমার প্যান, আলু সব কিছুই অনেক বেশি গরম, তো কেয়ারফুলি আপনারা যখন রান্না করবেন। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব সরিষার তেলে। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আপুদের বলবো অবশ্যই ফ্রেশ পেঁয়াজ বেরেস্তাটা করে তারপরে ব্যবহার করবেন, তাহলে এই পেঁয়াজ বেরেস্তাই না আলুর চপের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা হতে হতে ডিম সিদ্ধ করে নিব। তো আমি এটার মধ্যে ডিম সিদ্ধ দিচ্ছি। আমার এই স্টিমের ওটায় ডিম সিদ্ধ করতে যে সুবিধাটা, ডিম খোসা খোলার টাইমে না ইজিলি খুলে যায়। আর একদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে, অন্যদিকে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। তো আমি হালকা ব্রাউন কালার করেছি, কিছু ব্রাউন ছিল কিছু ছিল না। তো আপনারা আপনাদের পছন্দ মতো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপরে একটা আলাদা প্যানে পেঁয়াজ বেরেস্তাটা রাখতেছি, আর তেলটাও সেভ করে রাখবো, পরে এই তেলটা কিন্তু ব্যবহার করব। তেলটা আলাদা একটা বাটিতে নিয়ে হালকা তেলের উপরে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। হালকা করে টেলে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে টেলে নিতে পারেন, কারণ শুকনো মরিচ টালতে গেলে বাসায় অনেক বেশি স্মেলটা হয়, যেটা বাসার বাচ্চারা একদম পছন্দ করে না। এজন্য আমি হালকা করে টেলে নিয়েছিলাম। শুকনা মরিচটা টালা হয়ে গেলে এই মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, ঝাল যে যেরকম খান, তবে শুকনো মরিচটা কিন্তু দিতে হবে। এটা হলো মজার আর একটা স্টেপ।
এরপরে শুকনো মরিচ ভাজা হয়ে গেলে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চ, 3 টেবিল চামচ পরিমাণের বেসন, এই দুইটা মিলিয়ে একদম লো ফ্লেমে হালকা ভেজে নেব। এই পার্টটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, কারণ ডিপ ফ্রিজে আলুর চপ রাখলে যখন ভাজতে যান নেক্সটে তখন কিন্তু খুলে যায় অনেকেরই, বা পানি ছেড়ে যায়, বা টেস্ট ভাল লাগে না, সেজন্য এটা করতে হবে। আর আমার সব কিছু রেডি হতে হতে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে। আর এই স্টিমনারটায় ডিম কিন্তু অনেক ইজিলি খুলে আসে। আমি দেখছি পাতিলের পানিতে যে আমরা স্টাইলে সিদ্ধ করি তার থেকে এটা বেস্ট, একটাও ভাঙে না, একদম পারফেক্টলি স্মুথ হয়। সব ডিমগুলো আমি হাফ করে নিচ্ছি, কারণ আজকে আমি হাফ ডিম দিয়ে আলুর চপ করব। কেউ চাইলে 4 ভাগ করে নিতে পারেন, কেউ চাইলে আস্ত ডিমটাও ব্যবহার করতে পারেন, বাট আমি হাফ করে নিয়েছি। গুলো ডিমের চপের জন্য ডিমগুলো কেটে নিচ্ছি। তো আমার অ্যারাউন্ড 5 পাউন্ড আলুতে 30 পিস কাবাব হয়েছিল, তো 30 পিস আলুর চপ হয়েছিল, যেটা আমি হাফ ডিম দিয়ে বানাইছি। আপনারা কিন্তু এভাবে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন, 1 মাসে। আর বানানো শেষে বেক করতে পারেন, তেলে ভাজতে পারেন, এয়ার ফ্রায়ারে করতে পারেন। এবার আমি ধনে পাতা কুচি করে নিচ্ছি, আর এই ধনে পাতাটা ওয়াশ করে আমি 2 ঘন্টা বাইরে খোলা রেখেছি, যেন এক ফোঁটাও পানি না থাকে, এয়ারে ড্রাই হয়ে যায়। আর মরিচগুলি যেটা টেলে নিয়েছিলাম সেটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, মানে ক্রাশ করে নিচ্ছি যতটা সম্ভব। হাতে ক্রাশ করার থেকে এইটা আমার কাছে মনে হয়েছে যে ইজি। আমি যে পরিমাণে মরিচের গুঁড়া নিয়েছিলাম সে পরিমাণে লাগবে না, অল্প সামান্য লাগবে, তারপরে একবারে বেশি করে নিচ্ছি। এরপরে আলু ভর্তা বানানোর পালা। আলুর মধ্যে, মানে বেকড করা আলুর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর তেল, যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সরিষার সেই তেল, ধনে পাতা, লেবুর রস। তো আমি 5 পাউন্ডের জন্য 1 ফোঁটা পরিমাণ লেবুর রস ব্যবহার করেছিলাম। আর মরিচ ক্রাশটা 3 টিস্পুন পরিমাণের ব্যবহার করেছি। মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট মশলা যেটা হলো গিয়ে আমি ব্যবহার করেছি হালিম মশলা। আপনার কেউ চাইলে যদি ম্যাগি মশলা থাকে বাংলাদেশ থেকে আনা, সেই ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। হালিম মশলা অথবা ম্যাগি মশলা, দুইটার যে কোনো একটা মশলা আপনাকে দিতেই হবে বেস্ট স্বাদের জন্য। স্বাদ মতো লবণ, এ পর্যায়ে লবণটা কিন্তু কম দিতে হবে, কারণ আমরা বেক করার টাইমে লবণ ব্যবহার করেছিলাম। এরপর ভালো করে হাত দিয়ে মাখাইয়া নিতেছি। একটু টাইম নিয়ে মাখাচ্ছি, কারণ যেহেতু আমার আলুর পরিমাণ বেশি, তো ভালো করে যেন মশলাগুলি আলুতে মেখে যায়। এরপরে আরও কিছু উপকরণ আমার বাকি আছে, আমার কাছে ঝালটা কম মনে হয়েছিল, আবারও একটু এক্সট্রা ঝাল দিয়ে নিচ্ছি। এরপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 3 টিস্পুন পরিমাণের চিনি, আর বেসন কর্নস্টার্চের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়েছি। কর্নস্টার্চ বেসনের এই মিশ্রণটার জন্য বাইন্ডিংটা ভালো আসবে। আপনি যখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজবেন বা বেক করবেন বা এয়ার ফ্রায়ার করবেন, তো কখনোই পানিটা ছেড়ে দিবে না। ইনশাল্লাহ পারফেক্টলি মজার আলুর চপ হবে। আমার এই পর্যায়ের ভিডিওগুলি স্কিপ হয়ে গেছে যখন বানাচ্ছিলাম, মাঝে মাঝে আমার এরকম হয়, সেজন্য খুবই দুঃখিত। তো প্রত্যেকটা আলুর চপ বানানো হলে, মানে হাফ ডিম দিয়ে প্রত্যেকটা চপ বানিয়ে নিচ্ছি। এবার আমি ডিম কোডিং করব। ডিমের মধ্যে আমি ডিমের সাথে কোনো কিছু মিলাই নাই, শুধুমাত্র একটু ব্ল্যাক পেপার আর হালিমের মশলাটা, এই দুইটা জিনিস মিক্স করে আলুগুলো দিয়ে কোডিং করতেছি। আর ব্রেড ক্রাম্ব, আমি সব সময় ডাবল কোডিং করি, কারণ আমার ব্রেড ক্রাম্বগুলো অনেক বেশি চিকন মনে হয়, তো এই জন্য ডাবল কোডিং করা অপশনাল। আপনাদের কাছে যদি মনে হয় ডাবল কোডিং করবেন, ডাবল বা সিঙ্গেল করলেও মাশাআল্লাহ সুন্দর হয়, কিন্তু আমি ডাবল কোডিং করে রাখতেছি প্রত্যেকটা আলুর চপ। তো টোটাল আমার আলুর চপ হয়েছিল 30 পিস। সংখ্যাটা বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। এরপরে আমি এটা ডিপ করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে পারফেক্টলি হয়ে যাবে। ডিপ ফ্রিজ করতে যেয়ে আমার যে প্রবলেমটা ফেস করতে হয়েছে, আমি একটা প্যানে ভুলে বেকিং পেপারটা দেই নাই। তো বেকিং পেপার না দিতে যখন ফ্রিজ থেকে উঠাচ্ছিলাম প্যাকেট করা, তখন কিন্তু নিচে হার্ড হয়ে যায়। অবশ্যই আপনাকে বেকিং পেপারটা দিতে হবে। বেকিং পেপারটা দিলে ইজিলি সাথে সাথে উঠে যায়। দেখেন আমার সবগুলো আলুর চপ ফ্রোজেন হয়ে গেছে। এরপর প্যাকেট করে সংরক্ষণ করবে। কেউ চাইলে যদি চান যে ওভেনে কীভাবে বেক করতে হয়, এয়ার ফ্রায়ার, অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন।